যদি আপনার এমন কোনো রুলিং সিস্টেম না থাকে যে আপনি ভাবছেন যে আমি যদি বাঁধ নির্মাণ করি এটা শুধু প্রসারী ইফেক্ট কি, যখন অতিবৃষ্টি হবে তখন আমি যদি বাঁধ খুলে দিই তাহলে ওই পানি যেখানে যাবে ওইখানের মানুষের জীবন জানমালের অবস্থা কি দাঁড়াবে। যদি এই ধরনের কোনো রুলিং সিস্টেম না থাকে যেটা আপনার পাথরে খোদাইকৃত রুলস এন্ড রেগুলেশন, আপনি এই ব্যবস্থা থেকে কখনোই বের হয়। আপনি ইন্ডিয়ার জায়গায় নিজেকে রেখে দেখেন, আপনি নিজেও একই কাজ করবেন। যদিও এই পরিস্থিতি হয়তো এটা বলা কঠিন, কিন্তু কথা হচ্ছে এই পরিস্থিতি থেকে আমরা বের হয়ে আসবো। এমন ধরনের ফরেন পলিসি থাকতে হবে এবং অন আওয়ার সাইড এজ ওয়েল এমন ধরনের ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে যেটা ওই সফট টাচ আর না থাকে, যেখানে আমাদের স্বার্থটা আমরা দেখে নিতে পারি। আপনি যদি ইসলামের কথা বলেন, ইসলামের ভিত্তিতে রাষ্ট্রের কথা বলেন, যে শক্তিশালী রাষ্ট্রগুলো এসে আপনাকে অ্যাটাক করবে, আপনার আমার ভয় কি? আমাদের ওয়ার্স এক্সপেকটেশন কি? হিরোশিমা নাগাসাকি করবে, এই তো। ফিলিস্তিনে আমাদেরকে বলা হচ্ছে ইটস এক্সিডেড, যে হিরোশিমা নাগাসাকিকে এত পরিমাণ বোমা বর্ষণ করা হয়েছে যে হিরোশিমা নাগাসাকিকে এক্সিড করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের আপসহীন বার্তায়। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান। আমরা আপসহীন বার্তায় নর্মালি কারেন্ট অ্যাফেয়ার যেগুলি আছে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন ব্যাপারে, সেই ব্যাপারগুলি আলাপ করে থাকি এবং ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে মন্তব্য করার চেষ্টা করি। আমাদের আজকের প্রোগ্রামে আমাদের সাথে আছে জনাব মোহাম্মদ ইসলাম। তো ইসলাম ভাই ইজ কমিউনিটি অ্যাক্টিভিস্ট অ্যাজ ওয়েল এজ ইসলামের একজন দায়ী। তো স্বাগত জানাই ইসলাম ভাই, আপনি কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আমাকে ডাকার জন্য। জাযাকুল্লাহ খায়ের আপনার সময় নিয়ে আসার জন্য। তো ইসলাম ভাই দেখেন, বাংলাদেশের এই পরিস্থিতিতে আমরা আজকে যে ব্যাপারগুলি নিয়ে আলাপ করতে চাই, আই থিঙ্ক ভেরি হার্ড টু অ্যাভয়েড যে বাংলাদেশের যে বন্যার পরিস্থিতি, এটা দিয়ে আজকে শুরু করতে চাই। তো আমরা দেখতেছি যে রিসেন্টলি ভারতের কয়েকটা বাঁধ খুলে দেওয়ার পরে বা বাংলাদেশের এই অঞ্চলের অতিরিক্ত বৃষ্টিফলনের কারণে এবং মেইনলি ভারতের যে ব্রিজগুলি এগুলি আননোটিফাইড ভাবে খুলে দেওয়ার কারণে বাংলাদেশের ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লার কিছু অঞ্চল বন্যায় হেভিলি এফেক্টেড। সো এই ব্যাপারে আপনার মন্তব্য কি, বা এই ব্যাপারে আপনি কি মনে করতে পারেন সমাধান হিসেবে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, আমাদের চিন্তা ভাবনা কি হওয়া উচিত দেশের মানুষের, এবং আমরা যদি এই ব্যাপারে আমাদের মন্তব্য দিতে চাই, এই কি ধরনের মন্তব্য হইতে পারে? ধন্যবাদ আমাদেরকে এই প্রোগ্রামে ডাকার জন্য। দেখুন, বন্যার বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে, আমার মনে আছে যে প্রতি বছর আমরা এই বিষয়টা ফেস করি। আমার মনে আছে এর আগেও যখন বন্যা হয়েছিল আমি তখন ভিডিও রেকর্ড করছিলাম এই বিষয়গুলো নিয়ে, সুবহানাল্লাহ। মানে প্রতি বছর এটা অ্যাভয়েড করার কোনো জায়গা আর আমাদের নেই। বা এবারের বিষয়টা দেখুন, যে হাসিনার পতন পরবর্তী বিষয়, যে এমন একটা মুহূর্তে বন্যাটা আসছে যে আমাদের অন্যান্য বিষয়গুলো এখনো আপনার ঠিক করা হয়নি, রাষ্ট্রীয় ব্যবস্থা, অন্যান্য ইনস্টিটিউশনগুলো ঠিক করা হয়নি। এমন মুহূর্তে এই বন্যাটা এসেছে যখন সম্পূর্ণভাবে বাংলাদেশের জনগণ অপ্রস্তুত। এবং অবভিয়াসলি প্রতি বছরের মতো ইন্ডিয়া তার নিজস্ব রূপে সে কোনো ওয়ার্নিং ছাড়া বা কোনো ধরনের আগাম বার্তা ছাড়া সে এটা করেছে, যেটা তাদের কাছ থেকে আমরা প্রতি সময়ই দেখে এসেছি। বা আপনি যদি এর একটু বিহাইন্ডে গিয়ে দেখেন যে এই ধরনের একটি বিশাল জলস্রোত বা জল সন্ত্রাস হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি কি বাংলাদেশের আছে কিনা। বিকজ ওই বাঁধগুলো তৈরি করার কারণে ইন্ডিয়া আপনার প্রায় বাংলাদেশের 54টা নদীর মধ্যে প্রায় 30+ নদীতে তারা সংযোগ, যেগুলো নদী 30+ নদীতে তারা বাঁধ তৈরি করেছে। এবং অবভিয়াসলি যেগুলোতে বাঁধ তৈরি করেছে ওই নদীগুলো শুকিয়ে এখন চৌচির, ওইগুলোর নাব্যতা নেই, ওইগুলো পানি ধারণ করার ক্ষমতা রাখে না। সো যখন বাঁধ ছেড়ে দেয় তখন অবভিয়াসলি এগুলো ওভারফ্লো হয়, এবং যেহেতু ওই নদীগুলোর অস্তিত্ব, অনেক নদীর অস্তিত্বই নেই এখন, তো ওই পানিগুলো আপনার সমতল ভূমিতে চলে আসে এবং বন্যার সৃষ্টি হয়। ইসলামে বুঝতে পারতেছি যে রিয়ালিটিটা হচ্ছে যে আপনি বর্ণনা করলেন বিভিন্ন 30টা নদীর মধ্যে তাদের বাঁধ আছে এবং তারা এই বাঁধগুলি তাদের সুবিধা মতো খুলতেছে এবং বন্ধ করতেছে। দ্যাটস দ্য রিয়ালিটি। ইন টার্মস অফ সলিউশনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আমার মনে হয় যে এই ব্যাপারটা যতটা না ধরেন একটা প্রাকৃতিক দুর্যোগ, তার চেয়ে বেশি একটা ফরেন পলিসি ইস্যু বা বাইল্যাটারাল যে রিলেশনশিপ বাংলাদেশের আছে ইন্ডিয়ার সাথে, এর সাথে বেশি জড়িত। সো এই ব্যাপারে আপনি কি মনে করেন, বা আপনার কি অভিমত আছে এই ব্যাপারে? টু বি অনেস্ট, এই যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, যে আমি ভাবছিলাম আর কি, যদি ধরেন ইন্ডিয়া তো অতিবৃষ্টি হয়েছে, তাদের ওইখানেও বন্যার পরিস্থিতি, এখন তারা বাদ দিয়ে রেখেছে আগে যে ব্যাপারে বাংলাদেশ কোনো অভিযোগ তুলেনি বা বাংলাদেশ কোনো সুরাহা করতে পারেন ইন্ডিয়ার সাথে। এখন কোয়েশ্চেন হচ্ছে, আপনি যদি ইন্ডিয়ার জায়গায় থাকতেন তাহলে আপনি কি করতেন? হ্যাঁ,
এখন অবভিয়াসলি যদি এই ধরনের বিষয় হয়, আপনি হয়তো বলতেন আমি আগাম বার্তা দিতাম বা ওয়ার্নিং করতাম, বা এতে আপনার ক্ষয়ক্ষতি কতটুকু কমতো বা মানুষের জানমাল কতটুকু নিরাপত্তা হইতো। দ্য পয়েন্ট ইজ, আপনি যখন বাঁধগুলো তৈরি করেন, আপনি যদি চিন্তা করে দেখেন, মোদির গভর্নমেন্ট ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট, জি। তারা জনগণের ম্যান্ডেট নিয়ে গিয়েছে, তাহলে তারা যে কাজটা করেছে ওইটাও জনগণের ম্যান্ডেটের সাথে। তার মানে কি, তার আপনার ওই বাংলাদেশকে ডুবিয়ে দেওয়ার বিষয়টা জনগণের ম্যান্ডেটের সাথে। আমি ভাবছিলাম যে আসার সময় যে মানে এর থেকে পরিত্রাণের উপায় কি, আমি যদি তাদের জায়গায় থাকতাম তাহলে আমি কি করতাম, হয়তো 19 আর 20, যে আমি হয়তো আগাম বার্তা দিতাম, বা কিন্তু এন্ড অফ দ্য ডে কাজটা করা লাগতো, ওই বাঁধ নির্মাণ করতাম, বা আপনি কিভাবে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারেন, আনলেস আপনার যদি কোনো এমন কোনো রুলিং সিস্টেম না থাকে যেখানে আপনাকে ফোর্স করছে ওই রুলিং সিস্টেম যে না, আপনি আপনার জাতীয়তাবাদের ঊর্ধ্বে আপনি আরো বিশ্বের অন্যান্য প্রান্তের মানুষকে নিয়ে চিন্তা করবেন। যদি আপনার এমন কোন রুলিং সিস্টেম না থাকে যে আপনি ভাবছেন যে আমি যদি বাঁধ নির্মাণ করি এটা সুদূর প্রসারী ইফেক্ট কি, যখন অতিবৃষ্টি হবে তখন আমি যদি বাঁধ খুলে দিই তাহলে ওই পানি যেখানে যাবে ওইখানের মানুষের জীবন জানমালের অবস্থা কি দাঁড়াবে। যদি এই ধরনের কোনো রুলিং সিস্টেম না থাকে যেটা আপনার পাথরে খোদাইকৃত রুলস এন্ড রেগুলেশন, আপনি এই ব্যবস্থা থেকে কখনোই বের হয়ে, আপনি ইন্ডিয়ার জায়গায় নিজেকে রেখে দেখেন, আপনি নিজেও একই কাজ করবেন। যদিও এই পরিস্থিতি হয়তো এটা বলা কঠিন, কিন্তু কথা হচ্ছে এই পরিস্থিতি থেকে আমরা বের হয়ে আসবো কিভাবে। ইন্ডিয়াকে আপনি স্টপ করবেন কিভাবে, বা বাংলাদেশ হলে আপনি স্টপ করবেন কিভাবে, আনলেস এমন কোনো বিষয়। সো যখন আমরা নিজেরাই বলতেছি যে মানে ডেমোক্রেসির অধীনে আমরা সরকার নির্বাচন করবো, তো দ্যাটস এ ডেমোক্রেটিক্যাল ডিসিশন তাদের, আপনার এই বাঁধ খুলে দেওয়া এবং বাংলাদেশকে প্লাবিত করার বিষয়। সো আনলেস এই সুপিরিয়র রাষ্ট্র ব্যবস্থা থাকে, আপনি এই ব্যবস্থা থেকে বের হতে পারবেন না। ওকে, যেটা আমি বলতেছিলাম যে এটা হয়তো আমাদের আপনি যেটা বললেন এটা হয়তো ইন্ডিয়ান দৃষ্টিভঙ্গি থেকে বলতেছেন যে তাদের সিস্টেমের কারণে তারা যে কাজটা করতেছে এটা তাদের যে রুলিং সিস্টেম আছে তার মধ্যে থেকে তারা করতেছে। বাট আমি যেটা বলতে চাইছিলাম যে আসলে ব্যাপারটা হচ্ছে একটা ডিপ্লোম্যাটিক একটা ইস্যু, আমাদের ফরেন পলিসির ইস্যু। আমরা জানি যে বাংলাদেশ লাস্ট 15-20 ইয়ার্স তাদের যে historically, to be honest, last 15-20 years এর কথা না, historically আমাদের যে ফরেন পলিসি আছে তাদের সাথে, this enabled them as well. বাংলাদেশ was always সফট টাচ ছিল একটা ইন্ডিয়ার সাথে। আই থিঙ্ক অ্যাজ আ ইন্ডিপেন্ডেন্ট নেশন আমরা যদি আমাদের দিক থেকে চিন্তা করি, উই নিড টু থিঙ্ক অ্যাবাউট আমাদের যে ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। আমাদের এমন ধরনের ফরেন পলিসি থাকতে হবে এবং অন আওয়ার সাইড এজ ওয়েল এমন ধরনের ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে যেটা ওই সফট টাচ আর না থাকে, যেখানে আমাদের স্বার্থটা আমরা দেখে নিতে পারি। সো আই থিঙ্ক গোয়িং ফরওয়ার্ড বাংলাদেশের the government comes or any future system that comes, they have to take it into account যে আমাদের স্বার্থে আমাদের এমন ইনফ্রাস্ট্রাকচার as well as এমন ফরেন পলিসি তৈরি করতে হবে যেটা আমাদের স্বার্থগুলো আমরা রক্ষা করতে পারি। So this is not just, obviously nature is not in our control and we can't control the fall of rain and the seasons and all of these are out of our control. But in terms of the foreign policies and infrastructure, I think we should আমাদের ওই সব ব্যাপারে ফোকাস করা উচিত। ডেফিনেটলি আপনি যদি বাংলাদেশের জন্মলগ্ন থেকে ইন্ডিয়ার সাথে আমাদের যে রিলেশনশিপ আপনি যদি দেখেন যে নত জনগণ রাষ্ট্রপতি বাংলাদেশ, বিং এ স্মল কান্ট্রি, আপনার নেক্সট নেইবার ইজ ইন্ডিয়ার মতো একটা বিগেস্ট জায়ান্ট। তো ওইটা যদি আপনার যদি ওই প্রতিবেশী হয় এই ধরনের একটা রাষ্ট্র, অবভিয়াসলি আপনার যদি ভিশন না থাকে যে আপনি কিভাবে এত বড় বিশাল একটা রাষ্ট্রের সাথে ডিল করবেন, দেন আমরা দেখে আসছি যে গত 50-এর অধিক বছর ধরে আপনার নতজানক রাষ্ট্রনীতি, সামরিক সম্পর্ক বা এই ধরনের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। বাট দ্য প্রবলেম ইজ, যদি আপনার ভিশন না থাকে যে আপনি আসলে বাংলাদেশকে নিয়ে কি করতে চান, আপনি আসলে এই ধরনের প্রতিবেশীর সাথে কিভাবে ডিল করতে চান, যদি একটি সম্মানজনক অবস্থায় না থাকেন। দেখুন এই পরিস্থিতিতে যখন এটা হয়েছে, যে কোনো একটা ভিশনারি নেতৃত্ব বা যে কোনো একটা ভিশনারি রাষ্ট্রের কাজ কি হতে হবে, যে ইন্ডিয়ান আপনার ডিপ্লোমেটকে দেখে তাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করা, যে এটা আপনি এই ধরনের একটি অমর্যাদাকর একটি কাজ করলেন আমাদের সাথে, আপনাদের সাথে আমাদের কোনো ডিপ্লোমেটিক রিলেশনশিপ থাকতে পারে না। ইনফ্যাক্ট আপনার এক্সিস্টিং যে ডিলগুলি আছে তাদের সাথে, ধরেন বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেন যাওয়ার যেই the deal that we signed recently, plus অন্য আরো যেই ধরনের ডিল আছে তাদের সাথে, any kind of
মানে ফরেন রিলেশন যেগুলি আছে ওগুলিতে প্রেশার দেওয়া উচিত। আপনি যদি চিন্তা করেন ইটস লাইক আপনি বর্ডারে এত হাজার মানুষ যে কোনো কারণ ছাড়া গুলি করে হত্যা করে ফেললেন, বাংলাদেশের বর্ডারে এসে ইন্ডিয়ান বর্ডার ফোর্স এসে গুলি করে হত্যা করে, ইটস লাইক দ্যাট আপনি পানি ছেড়ে দিয়ে এই কাজটাই করলেন। কোনো আত্মসম্মান মর্যাদাশীল জাতি এই মুহূর্তে যে রাষ্ট্রটি এই কাজ করেছে তাকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করতো, যে দিস ইজ আওয়ার ক্লিয়ার কাট এনিমি, এবং তাদের সাথে আমাদের কোনো ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ থাকতে পারে না যে কোনো মর্যাদাশীল রাষ্ট্র। এখন আপনি বলবেন যে না, এটা এখন বাস্তবতার বিষয় না, বাস্তবতা হয়তো এটা আমরা মানিয়ে নিতে হবে, বা এত বড় রাষ্ট্রের সাথে আমরা কোনো কনফ্লিক্টে যেতে পারবো, বাট দ্যাটস ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট যে আপনার রাষ্ট্র নিয়ে ভিশন নেই এবং আত্মমর্যাদাও নেই। আপনার যদি থাকতো তাহলে আপনি তাকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করতেন, আপনি তার সাথে এক্সিস্টিং যে রিলেশনশিপ সেগুলো সব ক্যান্সেল করতেন, যত ধরনের চুক্তি, অন্যায্য চুক্তি এগুলো ক্যান্সেল করতেন, এবং আপনি তার দ্বারা আগের যে বিষয়গুলো এই বাংলাদেশের রাজনীতি হস্তক্ষেপ, যেমন পিলখানা হত্যাকাণ্ডের মতো হস্তক্ষেপ, এগুলো সাথে সাথে জাস্টিসের আন্ডারে নিয়ে আসতেন, এগুলো ন্যায় বিচার সুনিশ্চিত করতেন, এবং তাকে একটি শক্ত মেসেজ পাঠাতেন যে না, আমরা তোমাদের এই পানি সন্ত্রাস বা বর্ডার সন্ত্রাস আমরা এটা কন্টিনিউ করতে দিব না। জি, আমি এই ব্যাপারে কমপ্লিটলি এগ্রি করি। তো যেহেতু I think the last line, the bottom line on this topic should be যে এখন যেহেতু ক্রাইসিস চলতেছে, মানুষ, সর্বস্তরের মানুষ আগায় আসা উচিত, তাদেরকে হেল্প করা উচিত। যারা বন্যাতে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে যে কোনো ধরনের সাহায্য যতটুকু দেওয়া সম্ভব দেওয়া উচিত, এবং যারা বাংলাদেশের বাইরে আছে, যাদের অর্থনৈতিক অবস্থা এই ধরনের আছে, তাদের পুরোপুরি আগায় আসা উচিত এবং তাদেরকে সাহায্য করা উচিত। কিন্তু লং টার্মের ক্ষেত্রে বাংলাদেশের এই ব্যাপারে নিজের ইনফ্রাস্ট্রাকচার এবং ফরেন পলিসি, they have to pay attention to these matters, কারণ নাইলে আপনার এটা প্রত্যেক বছর সেম করা লাগবে, সেম ধরনের রিঅ্যাকশনারি অ্যাকশনগুলি করা লাগবে। আনলেস তারা এই বিষয়টা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতেছে এবং আমি যে পয়েন্টগুলো আগে মেনশন করলাম এই ব্যাপারে কোনো স্টেপ নিতেছে, তাহলে এটা প্রতি বছর আপনাকে ফেস করতেই হবে, কোনো উপায় নেই। সো যেটা বললাম আর কি, বর্তমানে আমাদের সবার আগে আসা উচিত এবং এই ব্যাপারে যত ধরনের আর্থিক এবং যত ধরনের যারা ভলান্টিয়ার আছে তারা যেভাবে হেল্প করতেছে এগুলি আরো বেশি করে করা উচিত। আমাদের যতটুকু যার সামর্থ্য আছে ওইখান থেকে আগে আসা উচিত, এবং যেটা আগে বললাম, লং টার্মে আমাদের ফরেন পলিসি এবং নিজেদের ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে চিন্তা করতে হবে, আমরা যদি আমাদেরকে ওই ধরনের মর্যাদাশীল একটা জাতি হিসেবে দেখতে চাই। আমরা আরেকটা টপিক নিয়ে আজকে কথা বলতে চাইছিলাম, যদিও এটা ধরেন অলমোস্ট 3-4 সপ্তাহ আগের কথা। সেটা আমরা সবাই জানি যে ইসপানিয়া ব্রেথ অফ ফ্রেশ এয়ার আমাদের দেশের মানুষের জন্য। বাংলাদেশের যে গত 15 বছরের যে স্বৈরাচারী সরকার তার পতন হয়েছে, আমাদের দেশের যে ছাত্র জনতা তাদের ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই চেঞ্জটা আসছে, তাদের স্যাক্রিফাইস, তাদের হার্ড ওয়ার্ক, তাদের যে ত্যাগ, তাদের যে এনার্জি তারা নিয়ে আসছে আন্দোলনের মাধ্যমে, তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই চেঞ্জটা দেখার সুযোগ দিয়েছেন। Obviously আমাদের দেশের মানুষ তারা রিজয়েস করতেছে, they are very happy, overwhelmingly happy, but in terms of constructively আমরা আমাদের মতবাদ বা আমাদের কি করা উচিত দেশের মানুষের, দেশের লং টার্ম ফিউচারের ক্ষেত্রে রিয়েল চেঞ্জেস আনার জন্য। অবভিয়াসলি হাসিনার মতো একজন স্বৈরাচারকে ক্ষমতা থেকে সরানো ইজ সবার জন্য একটা ব্লেসিংস, এবং ডেফিনেটলি যে ছাত্র জনতা এই ব্যাপারে তাদেরকে যতই অভিনন্দন জানান না কেন সেটা কম হয়ে যায় তাদের আত্মত্যাগ এবং তাদের ওই স্ট্রাগলের জন্য। বাট যে কোনো চিন্তাশীল জাতি আপনার যে কোনো বিজয়ের মুহূর্তে এবং বিজয়ের আগে তারা প্রশ্ন করে যে আসলে আমরা এই পরিস্থিতিতে কিভাবে আসলাম। আপনি যদি দেখেন বাংলাদেশের বুকে হাসিনা শুধুমাত্র একক স্বৈরাচার নয়, হাসিনার পূর্বে তার পিতা এরশাদ, তো স্বৈরাচারের কোনো বাংলাদেশের কমতি ছিল না, যে বিভিন্ন রকম শাসনের মুখে কোনো যখন হাসিনা নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছিল সে আপনার অবশ্যম্ভাবীভাবে জনপ্রিয় একজন নেত্রী ছিলেন। তো দেখা গেছে দিনের পর দিন একটা সময়ের পরিক্রমায় সে স্বৈরাচার হয়ে উঠেছে এবং আলহামদুলিল্লাহ ছাত্র জনতা তাকে হটাতে সক্ষম হয়েছে। বাট দ্য কোয়েশ্চেন ইজ, আমরা ছাত্র জনতা এবং বাংলাদেশের আপামর মানুষকে প্রশ্ন করা উচিত আমরা কেন এই পরিস্থিতিতে আসলাম এবং ফিউচার আমরা কি করলে এই পরিস্থিতিতে আসবো না। দেখুন, যে কোনো জালেম যখন চেপে বসে তখন একটা না একটা সময় মানুষ ফেড আপ হয়ে যায় এবং ওইখানে বিভিন্ন ধরনের মানুষ একত্রিত হয়ে সেই জালিমকে সরানোর জন্য কাজ করে। বাট দ্য পয়েন্ট ইজ,
আপনি কিসের ভিত্তিতে এই কাজ করছেন? ইভেন আমরা ছাত্র জনতা আন্দোলনের সময় দেখেছি, আমরা কোনো হাসিনা চাই না, কোনো খালেদা চাই না, কোনো আমাদেরকে এই কমপ্লিট সিস্টেমটাকে রিপ্লেস করতে হবে। বা হোয়াট ডাজ ইট মিন কমপ্লিট সিস্টেমটাকে রিপ্লেস করার মানে কি? আপনি আওয়ামী লীগ বিএনপিকে রিপ্লেস করলেই কি কমপ্লিট সিস্টেমকে রিপ্লেস করা যাবে? কারণ হাসিনা তৈরি হয়ে এসেছে এই সিস্টেমের মাধ্যমে। সিস্টেম বলতে আমরা ধরুন ছাত্ররা বলতেছিল যে তারা কমপ্লিট সিস্টেমের চেঞ্জ চায়, তারা বলতেছিল যে ধরেন এটাকে এক ধরনের ঢেলে সাজানো হবে, যে যত ধরনের অপব্যবহার, যত ধরনের মিস ইউজ ছিল সিস্টেমের মধ্যে, দে নট নেসেসারিলি আস্কিং ফর যে কমপ্লিট ব্যবস্থাটাই বদলায় ফেলবে। তারা বলতেছে জাস্ট এর মধ্যে যেখানে যেখানে করাপশন আছে ওগুলি বিনির্মাণ করবে তারা। বাট দ্য প্রবলেম ইজ হিস্ট্রিক্যালি আপনি দেখেন, যখনই সংস্কার, এমন নয় যে সংস্কার প্রথমবার হবে বাংলাদেশে, যখনই আপনি সংস্কার করেছেন গণতান্ত্রিক ব্যবস্থায়, আপনি যখনই যে কোনো সংস্কার করেন না কেন, পরের গণতান্ত্রিক সরকার এসে সেটা সে চেঞ্জ করতে, তার সুবিধা অনুযায়ী চেঞ্জ করতে পারে, কারণ সেটাই ডেমোক্রেসি। মেজরিটির ভোট নিয়ে এসে আপনি আপনার সুবিধা মতো আপনি বলবেন যে সেটা মেজরিটির ওপিনিয়ন, আপনি সুবিধা মতো আপনার নিয়ম কারণ, আপনি আজকে যে সংস্কার করবেন কালকে যে কোনো সরকার গঠন করে সেই সংস্কারকে বদলে দিতে বা রিপ্লেস করতে সক্ষম। দ্য প্রবলেম ইজ, তাহলে আমাদের সমস্যা কোথায়? তাহলে আগামী দিনে যে হাসিনা আসবে না সেটা আমরা কিভাবে এনশিওর করব? আমাদের ফিউচার জেনারেশনকে একইভাবে এই সংগ্রাম করেই যাবে দিনের পর দিন। কারণ আমাদেরকে সেই প্রশ্নটাই করা উচিত যে হাসিনারা কেন তৈরি হয়, এরশাদরা কেন তৈরি হয়, শেখ মুজিবরা কেন তৈরি হয়, সেই প্রশ্নটা করা উচিত। এমন কি মেকানিজম কাজ করে যে যে কোনো জনপ্রিয় নেতাও যদি এই সিস্টেমের মধ্যে যায় তাহলে সে স্বৈরাচার হয়ে যাচ্ছে? আপনি শুধুমাত্র বাংলাদেশ নয়, মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে দেখেন, সেই কোয়েশ্চেনটা ডিল না করে আপনি যতই সামনের দিকে অগ্রসর হন না কেন, এই বিষয়টা অ্যাগেন এন্ড অ্যাগেন ফিরে আসবে। আমরা যদি আমাদের এই সোফার 50 বছরের হিস্ট্রি থেকে যদি এই লেসনটা না নিই তাহলে আর কখন নিব? এই ধরনের একটা মাহেন্দ্রক্ষণে যদি আমরা এই লেসনটা না নিই তাহলে আর কখন নিব? আমরা ফিউচারে অ্যাগেন আরেকজন স্বৈরাচার কেন আমাদের উপর পতিত করতে চাইবো? জি, গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা কি বলা বাহুল্য না যে আপনার বাংলাদেশের মতো একটা দেশে যেখানে অনেক ফরেন ইনফ্লুয়েন্স অনেক বেশি, আপনার ইঙ্গো মার্কিন যে ফরেন ইনফ্লুয়েন্স আছে, ওয়েস্টের ওভারঅল ফরেন ইনফ্লুয়েন্স আছে, বাংলাদেশে অনেক বড় লোন আছে IMF এর কাছে, প্লাস আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একটা বড় ইনফ্লুয়েন্স আছে। আমরা দেখছি যে কয়েকদিন সরকার পতনের কয়েকদিন পর সজীব ওয়াজেদ জয় ভারতীয় বিভিন্ন টিভি অনুষ্ঠানে তাদের হিন্দিতে কথা বলার চেষ্টা করতেছে, এবং দেখা গেছে যে একটা ডেসপারেশন যে ফরেন ইনফ্লুয়েন্স দিয়ে কিভাবে বাংলাদেশকে ইনফ্লুয়েন্স করা যায়। তো আমার মতে আর কি, যদি বাংলাদেশের প্রকৃত চেঞ্জ আমাদের দেশের মানুষ চায় এবং এই ছাত্র জনতার যে স্যাক্রিফাইসের মাধ্যমে যে সরকার পতন হয়েছে এটা যদি তারা সাস্টেইন করতে চায় এবং এটা থেকে একটা ফ্রুটফুল কিছু পাইতে চায়, সাম অফ দ্য থিং আমাদের পে অ্যাটেনশন করতে হবে। একটা হচ্ছে ফরেন ইনফ্লুয়েন্স, আর একটা হলো যে আমাদের সাংবিধানিক যে চেঞ্জ। আমাদের এই সংবিধান আসছে ব্রিটিশ থেকে পাকিস্তান কিছু সংশোধন করছে, পাকিস্তান সংশোধন করার পরে সেই সেম কনস্টিটিউশন বাংলাদেশ এই জোড়াতালি দিয়ে একইভাবে চালাইতেছে। কিন্তু প্রকৃত পরিবর্তন যদি তারা চায় বাংলাদেশের মানুষ, আমার মনে হয় যে সাংবিধানিক পরিবর্তন হওয়া উচিত। আমাদের নতুন করে আমাদের দেশের যেখানে দেখেন দেশের 90% জনগোষ্ঠী বা তার বেশি জনগোষ্ঠী হচ্ছে মুসলিম, তাদেরকে কিভাবে এই ধরনের একটা ব্রিটিশ কনস্টিটিউশন যেটাকে জোড়াতালি দিয়ে কোনোভাবে মিসম্যাচ করে আমাদের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছে, এইটাতে কিভাবে বাংলাদেশের মানুষের প্রকৃত পরিবর্তন সম্ভব? কোনো সন্দেহ নেই। আপনি যখন ফরেন ইনফ্লুয়েন্সের কথা বলতেছেন, ভুলে গেলে চলবে না যখন আওয়ামী লীগ ছিল তখন ডেসপারেট হয়ে বিএনপি জামাত জোট আমেরিকার কাছে বেগ করতেছিল, লিটারালি তারা যে আপনার ভিক্ষা করতেছিল যে মানে তোমরা সরকার পরিবর্তন করে দাও। দ্যাটস রাইট। সো এটাই হচ্ছে আপনার বাস্তবতা। আমি যেটা বলছিলাম যে অবভিয়াসলি এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে নিশ্চয়ই মানুষের কিছু চাওয়া পাওয়া আছে। লুক, যে অ্যাগেন এন্ড অ্যাগেন আমরা সেম ট্র্যাপে ফল হচ্ছি, এটা থেকে বের হওয়ার উপায় কি? যেহেতু আপনি মানব সৃষ্ট আইনের কারণে ডেমোক্রেটিক্যাল প্রসেসে আপনি আইনগুলো পরিবর্তন করতে পারতেছেন, তাহলে আমরা ওই ধরনের একটা সংবিধান প্রণয়ন করব যেটা কখনোই পরিবর্তন করা যায় না, যেটা রুলস এন্ড রেগুলেশন আপনার যে রিটেন ইন দ্য স্টোন, আপনি কখনোই পরিবর্তন করতে পারবেন না। যদি পরিবর্তন করতে যান তখন আপনার মানুষ আপনাকে অ্যাকাউন্ট করবেন আপনি কিভাবে এই আইন পরিবর্তন করতেছেন। অবভিয়াসলি সেটা আমাদের আকীদার সাথে সামঞ্জস্যপূর্ণ ইসলামিক আইন, তো আপনাকে সংবিধান প্রণয়ন করা উচিত মেজরিটির যেটা ঈমান ও আকীদার সাথে সামঞ্জস্যপূর্ণ ইসলামিক আইনের ভিত্তিতে সংবিধান প্রণয়ন করা উচিত। এবং এটা কোনো এমন কাজ নয় যে আপনি বলবেন যে না এটা আমরা এখন কিভাবে করবো, না, এটা অলরেডি প্রস্তুত আছে। আপনি যদি খবর নিয়ে দেখেন যে অনেকে এটা প্রস্তুত করে রেখেছে, আপনাকে জাস্ট অ্যাডপ্ট করতে হবে। সেকেন্ডলি,
আপনি যে কোনো ধরনের ফরেন ইনফ্লুয়েন্স, আমরা দেখেছি যে আমেরিকান ইনফ্লুয়েন্স, ব্রিটিশ ইনফ্লুয়েন্স এবং ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স, এগুলোকে বাংলাদেশের মাটি থেকে চিরতরে বিদায় করতে হবে। আপনি যদি ফরেন ইনফ্লুয়েন্সও রাখেন এবং আপনি একটা স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ পরিচালিত করতে চান, সেটা কখনোই পসিবল না। আপনার এই ফরেন ইনফ্লুয়েন্স আপনাকে বিভিন্ন সোর্সের মাধ্যমে, হয় ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি, আপনি IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক যে কোনো ভাবে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি আপনাকে ফোর্স করছে যে তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। এবং আমরা দেখি সেই বিষয়টা বারবার ফিরে আসে, যে কিছুদিন আগে শিক্ষানীতির মধ্যে যে LGBTQ ইস্যু ইনভলভ করার মাধ্যমে আমরা দেখি, এবং অন্যান্য রাজনৈতিক ক্ষেত্রে নগ্ন হস্তক্ষেপ, এগুলো আমরা দেখে এসেছি। তো আনলেস আপনার কোনো এমন কোনো সংবিধান প্রণয়ন করতেছেন যেটা এই রুলস এন্ড রেগুলেশন রিটেন ইন দ্য স্টোন, আপনি এগুলো যদি না থাকে, তো আপনি নিজেদের আইন কানুন দিয়ে আপনি কখনোই ফরেন ইনফ্লুয়েন্স রিমুভ করবেন না, বিকজ সেটা আপনাকে বেনিফিটেড করবে না। সো যখন আপনি দেখবেন যে আপনার সংবিধান বলছে আপনাকে আপনার কোন ধরনের বৈদেশিক শক্তি আপনাকে এই ধরনের প্রভাবিত করতে পারবে না, তখন আপনি বুঝবেন যে না, এটা যে এই রুল কখনো ব্রেক করা যাবে না। আমি কোনো ফরেন ইনফ্লুয়েন্সকে আমার দেশে রোল প্লে করতে পারবো না। Should I then say that বাংলাদেশের মানুষের অ্যাকশনস গুলি এমন হওয়া উচিত, তারা যে ইন্টারিম এখন যে গভর্নমেন্ট আছে তাদেরকে এই মেসেজ দেওয়া উচিত যে দেশের মেজরিটি যে জনসংখ্যা আছে তারা যেহেতু মুসলিম, আমাদের এমন একটা কনস্টিটিউশনের দিকে যাওয়া উচিত যেটা তাদের সাথে কোহেসিভ, মানে তাদের ধর্মের আকীদার সাথে যায়, এবং এই বাংলাদেশের যে বহির্বিশ্বের যে ইনফ্লুয়েন্সগুলি আছে এগুলি থেকে আস্তে আস্তে দূরে সরে আসা। আপনি যদি চিন্তা করেন ইভেন ডেমোক্রেটিক্যালি, বাংলাদেশের মানুষকে কখনো কি এই প্রশ্ন কোন রাজনৈতিক পর্যায় থেকে করা হয়েছে তারা কি ডেমোক্রেসি চায় নাকি ইসলাম চায়? ইয়েস, বাংলাদেশের রাজনৈতিক পর্যায় থেকে করা হয়নি, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ, আমরা জানি যেটা পিউর রিসার্চ করা হয়েছে, যেখানে ওভারওয়েলমিংলি মানুষ বলেছে যে তারা শরিয়া ব্যবস্থা চায়। তাহলে বাংলাদেশের মানুষ যখন ওভারওয়েলমিংলি বলছে যে তারা শরিয়া ব্যবস্থা চায়, তাহলে আপনি তাদেরকে কেন সেটা দেন না? ইন্টারেস্টিং এটা তো তাদের উপর এক ধরনের বৈষম্য। তারা যেটা চাচ্ছে আপনি তাদেরকে সেটা দিচ্ছেন না, বরঞ্চ আপনি বিভিন্ন রাজনৈতিক স্ট্র্যাটেজির ভিতর দিয়ে তাদেরকে ডেমোক্রেসি প্রয়োগ করছেন। তো এটা তো তাদের সাথে বৈষম্য করছেন আপনি, যে বৈষম্য বিরোধী আন্দোলন করা হলো। ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। তো আমাদের দেশের মানুষ যারা এই পরিবর্তনের আকাঙ্ক্ষায় আছে এবং যারা এই পরিবর্তনের জন্য তাদের রক্ত, তাদের ত্যাগ করেছেন, তাদের এই ব্যাপারে চিন্তা করা উচিত যে আসলে তারা কি ধরনের পরিবর্তন চান। এবং তারা যদি সামগ্রিক পরিবর্তন চায়, তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের সাংবিধানিক যে পরিবর্তন, সেখানে পরিবর্তন হবে। যে কিছু ইন্ডিভিজুয়ালকে, আমরা যদি এখানে শেখ হাসিনাকে সরিয়ে আরেকজনকে আনি বা তাকে সরিয়ে অন্য আরেকজনকে আনি, এই একই কারখানার মধ্যে যেই কারখানায় সার তৈরি করা হয়, ওই কারখানায় সারই তৈরি হবে, ওইখানে স্বর্ণ তৈরি হবে। যারা আমাদেরকে এতদিন অপ্রেস করেছে তারা ওয়ান অফ আস, আমার আপনার মতোই মানুষ। কেন আপনার মতো মানুষ এই জালিম হয়ে ওঠে? নিশ্চয়ই কোনো মেকানিজম আছে। লেটস কোয়েশ্চেন দ্যাট, লেটস ডিসকাস দ্যাট, হোয়াটস দ্য প্রবলেম। সো মেবি হয়তো অন্য আরেক সময় অন্য এক সেটআপে আমরা এই ব্যাপারে বিস্তারিত আলাপ করতে পারি। বাট মুভিং অ্যালং ফ্রম দিস, আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি আমাদের নিউজে, সোশ্যাল মিডিয়াতে অনেক দেখা গেছে। আপনি যদি দেখেন যে পাকিস্তানি স্টুডেন্ট প্লাস জনসাধারণ, তারা আমাদের যে স্টুডেন্টদের যে স্ট্রাগল, আমাদের দেশের সাধারণ মানুষের স্ট্রাগলের সাথে একটা সলিডারিটি দেখাইছে। কিন্তু আমাদের মধ্যে এই আইডিয়াটা সবসময় ইমপ্লান্ট করা হয়েছে, পাকিস্তান ইজ অ্যান এনিমি স্টেট, the people of Pakistan, they hate us, the people of Pakistan, even to be honest, আমরা যদি এনি কাইন্ড অফ লিনিয়েন্সি তাদেরকে দেখাইতে গেছি বা তাদের কোনোভাবে তাদের সাথে কোরিলেট করতে চাইছি তাদের কোনো স্ট্রাগলে, আমাদেরকে বলা হয়তো তারা পাকিস্তানি প্রেমী বা তারা রাজাকার। বাট নাও আই থিঙ্ক উই হ্যাভ পাস দ্য ফেজ, উই হ্যাভ পাস, ওই যে ন্যারেটিভ এটা পাস করে চলে আসছি এবং দেখতেছি যে পাকিস্তানে তারা এরকম স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। বাট এটা শুধু অনেকে হয়তো মনে করতে পারে যে পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ, আসলে কিন্তু ব্যাপারটা তা না। আপনি যদি দেখেন যে কিছু ওয়ার্ল্ড রিনাউন্ড স্কলার্স, দ্য লাইকস অফ ওমর সুলাইমান, ইয়াসির কাদি, many other scholars, they showed solidarity with the people of Bangladesh. আস্তে আস্তে দেখা যাইতেছে যে পুরো বিশ্বের মুসলমান যারা, they transcend the idea of this nation state, এবং তারা এর থেকে বের হয়ে আসার চেষ্টা করতেছে। মুসলমান উম্মার যে একটা একাত্মবাদ আছে, তার এর সাথে more and more people are subscribing to this.
If you have anything quick to say on this point. আমি জাস্ট একটা কথা বলবো যে আপনি যদি ওই পাকিস্তান এবং বাংলাদেশ থেকে দুইটা স্লোগান নেন আন্দোলন সময়, বাংলাদেশে যেটা করা হয়েছে তুমি কে আমি কে রাজা কা রাজা কা, শক্তিশালী একটা স্লোগান, এত বছরের মিথ এবং এত বছরের যে অপারেশন সেটাকে একটা স্লোগানের মাধ্যমে রিজেক্ট করা হয়েছে, যে মানে সম্পূর্ণ ধরনের ন্যারেশনটাকে রিজেক্ট করা হয়েছে। তুমি এটাকে সবচেয়ে হেট্রেড বিষয় বলছো, ইয়েস আই আইডেন্টিফাই অ্যাজ সাচ। One of them, yeah. পাকিস্তানে স্লোগান দেয়া হয়েছে তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সো ইট সামারাইজ দ্য, ধরেন আপনি যেটা বর্ণনা করছেন যে ইট সামারাইজ দ্য হোল থিং, যে এত ধরনের মিথ থাকে বাংলাদেশে, এত ধরনের মিথ থাকে বাংলাদেশে রিজেক্ট করা হয়েছে, এবং পাকিস্তানিরা বলছে যে আমি কেন তোমার বিজয়ে আন্দোলিত হচ্ছি, বিকজ আমাদের সম্পর্ক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। দ্যাটস হোয়াট ইট ইজ। পুরো দুনিয়ার মুসলিমের সম্পর্ক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি সবকিছু আর্টিফিশিয়াল এবং ইমিটেটেড। অনেকে মনে করতে পারে যে এই ব্যাপারটা ইজ স্পেসিফিক টু পাকিস্তান। জাস্ট টু কারেক্ট দেম, যে দিস ইজ, এটা পাকিস্তানের ক্ষেত্রে সীমাবদ্ধ না। উই ফিল দ্য সেম সলিডারিটি উইথ পিপল অফ Palestine. We feel the same solidarity with the Uyghur Muslims in China. আমরা সেম ব্যাপারটা ফিল করি আমাদের রোহিঙ্গা যে জনগোষ্ঠী আছে তাদের জন্য, এবং পুরো মুসলমান বিশ্বের সাথে আমাদের সেম ধরনের সলিডারিটি। It has nothing to do with Pakistan. আমাদের সবার সম্পর্কের ভিত্তি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এক উম্মাহ, এবং আমরা এক আকীদাতে বিশ্বাস করি, এক আল্লাহকে বিশ্বাস করি, এক রাসূলকে বিশ্বাস করি। দ্যাটস ইট। আমাদের রিলেশনশিপে যতই আর্টিফিশিয়াল বর্ডার দিয়ে আমাদেরকে বিভক্ত করা হোক না কেন, আমরা ইন আ সেন্স আমরা জানি যে আমাদের সম্পর্কই হচ্ছে এটা, এবং একদিন না একদিন আমরা এই আর্টিফিশিয়াল বর্ডারকে রিমুভ করবো ইনশাআল্লাহ। সো আই থিংক দিস ইজ সামথিং ভেরি পজিটিভ। আমি নোটিস করছি আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে তারা ওই ব্যারিয়ার থেকে বাইরে আসতে পারতেছে এবং প্রোফাউন্ডলি বলতেছে, সো হোয়াট, আই লাভ দ্য মুসলিমস ইন পাকিস্তান, সো হোয়াট, আই লাভ দ্য মুসলিমস অফ রাজাকার বললে বলো, দের ইজ কোনো সমস্যা নাই। সো ইটস ভেরি মানে পজিটিভ একটা জিনিস আমরা দেখতে পাইতেছি গ্লোবালি। সো ইনশাআল্লাহ সামথিং টু লুক ফরওয়ার্ড টু। মুভিং অন ফ্রম দিস টপিক, মানে আমরা দেখতেছি যে সরকার পতনের পরে কিছু কিছু মানুষ, তাদেরকে আমরা মনে করতাম যে মেবি দে আর সো পাওয়ারফুল, দে আর ইনভিনসিবল। If I should name a few names, like the likes of ex-Law Minister Anisul Haq, plus Salman F. Rahman, plus আপনার কালকে বা পরশুদিন যে বিচারপতি মানিককে অ্যারেস্ট করা হয়েছে বর্ডার থেকে, বর্ডারের কোনো একটা গ্রাম থেকে। These were the figures would, আপনি বলতে পারেন যে আজকের সমাজের ফেরাউনদের মতো, আজকের সমাজের নমরুদের মতো, আজকের সমাজের ওয়ালিদ বিন মুগীরা বা আবু জাহেলের মতো ফিগার্স। পিপল ওয়ার স্কেয়ার্ড অফ দেম, পিপল কুড নট স্পিক এগেইনস্ট দেম। আমরা দেখছি যে বিচারপতি মানিক যে উনি টিভি অনুষ্ঠানে একটা প্রোগ্রামে কিভাবে একটা প্রেজেন্টারকে কিভাবে বুলিং করতেছিল, বিকজ অফ হিজ পাওয়ার, বিকজ অফ দ্য পাওয়ার হি হ্যাড। And look, তাদের সিচুয়েশন যদি আমরা দেখি, হাউ হিউমিলিয়েটিং ইট ইজ। তার হয়তো সুইস ব্যাংকে বা ওয়ার্ল্ডের বিভিন্ন ব্যাংকে কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা, and this is their reality now. Allah subhanahu wa ta'ala had humiliated them. Excuse me. So আমরা এ থেকে বুঝতে পারি যে look, this power, this perception of power, যে চিন্তাধারা তাদের, যে আমরা যে মনে করি তারা ইনভিনসিবল, this is not the reality. Allah subhanahu wa ta'ala can change any situation, any given moment. ওই জায়গা থেকে আর কি আপনি যদি দেখেন যে ইভেন কয়েক মাস আগেও যাদেরকে মনে করা হচ্ছিল যে মানে এদের বিরুদ্ধে আপনি টু শব্দটি করতে পারবেন না, এরা যেভাবে চায়, আপনি যেমন ধরেন সালমান এফ রহমানের কথা, যেভাবে বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করতেছিল, যে ইজ গিভেন, সে করবেই, আপনি কিছুই করতে পারবেন না, ইভেন তার বিরুদ্ধে কথাও বলা যাবে না। ইভেন তারা যা এখন বলছে যে সালমান এফ রহমান যে এত টাকা ব্যাংক থেকে লুটপাট করে ফেলেছে, এটা পত্রিকাওয়ালারা জানতো, ডেইলি স্টার রিপোর্ট এসে তারা জানতো, কিন্তু তারা রিপোর্ট করেনি বা করতে চায়নি। দ্যাটস ডিফারেন্ট ইস্যু। বাট এই বিষয়টা মুসলিম উম্মাকে হোপ দেয়া উচিত যে এই ধরনের ক্ষমতাধর ব্যক্তিদেরকেও যে একদিন না একদিন সত্যের মুখোমুখি হতে হয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের যে নিজ জায়গায় নিয়ে এসে যেখানে তারা ডিজার্ভ করে। অনেক সময় আমরা যখন ইসলামের কথা বলি যে ইসলাম দিয়ে রুল করা উচিত, ইসলাম প্রতিষ্ঠিত করা উচিত, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা উচিত, তখন মানুষ বলে আমেরিকা ইজ টু পাওয়ারফুল, ব্রিটেন ইজ টু পাওয়ারফুল। আপনি ইসলাম স্টাবলিশ করবেন,
যে আপনি ইসলাম স্টাবলিশ করবেন এবং নেক্সট ডে তারা এসে আপনাকে ধ্বংস করে দেবে। ইউ সি সালমান এফ রহমান, আনিসুল হক, মানিক, তারা আপনার দীপুমণি, যে প্রত্যেকেই টু পাওয়ারফুল। আপনি ইভেন তাদের বিরুদ্ধে একটা রিপোর্ট লেখার সাহস করেনি। তাদের চাইতেও ধরেন তাদের মতো পাওয়ারফুল না হলেও কিছু পাওয়ারফুল লোকেরা, সাংবাদিকরা, যে আপনার ডেইলি স্টার প্রথমত তারা কম পাওয়ারফুল না বাংলাদেশে, তাদের মতো লোকেরা একটা রিপোর্ট লেখার সাহস করেনি বাংলাদেশে, অন্যান্য সাধারণ মানুষ তো দূরে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অকল্পনীয় ভাবে কিছু দিনের মধ্যে তাদেরকে এমন পর্যায়ে নিয়ে এসেছে যে তারা প্যালেস থেকে কলাপাতার মধ্যে ঘুমাতে হচ্ছে। সো আমরা যখন ভাবতেছি যে আমেরিকা ইজ টু পাওয়ারফুল ফর আস, বা ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ নাথিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমেরিকাকে হয়তো ওই কলাপাতায় শোয়াইয়ে রাখবে, বা ইউ জাস্ট হ্যাভ টু ডু ইউর স্টাফ। ছাত্র জনতা যেরকম বের হয়ে এসেছে, আমাদেরকেও সেরকম বের হয়ে এসে আমাদের কাজটা করতে হবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন প্রতিষ্ঠিত করার কথা বলতে হবে। সো বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে ছেড়ে দিতে হবে। না, ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা বড় একটা লেসন বা ইন্সপিরেশন হওয়া উচিত। যেহেতু আপনি রিলেট করছেন গ্লোবাল স্কেলে, অনেকে হয়তো মনে করতে পারে, লুক, আই থিঙ্ক দিস ব্রিংস মি নাইসলি আমাদের লাস্ট যে টপিক আজকের, দ্য সিচুয়েশন অফ ফিলিস্তিন, যেখানে আমরা মনে করতেছি যে এই যে একটা জায়নিস্ট শক্তি যারা আছে তারা ইনভিনসিবল, বিকজ তাদেরকে ব্যাক করে হচ্ছে আমেরিকা, তাদেরকে ব্যাক করে হচ্ছে ব্রিটেন, তাদেরকে ব্যাক করে জার্মানি, ইউরোপিয়ান ইউনিয়ন, the other stakeholders of powers in Asian continent. So এখানে আমরা অনেকের মধ্যে, বিকজ আমরা দেখতেছি যে দেখেন লাস্ট 10 months যাবত এই অপারেশন চলতেছে এবং এমন পরিস্থিতি এসে পৌঁছাইছে যে দেখা যাচ্ছে যে লাস্ট বাচ্চাটা, ফিলিস্তিনের লাস্ট বাচ্চাটাকেও যদি এই জায়নিস্ট শক্তি আইসা তাকে বোমা বর্ষণের মাধ্যমে যদি হত্যা করে, মুসলমান মানে যেই গ্লোবাল যেই মুসলিম স্টেটগুলি আছে, নেশন স্টেট, তারা কোনো আওয়াজ তুলবে না এর বিরুদ্ধে। হয়তো আমাদের মধ্যে এই ধরনের পারসেপশন আসতে পারে যে দে আর টু পাওয়ারফুল, উই ক্যান নট ডু এনিথিং। আই থিঙ্ক দিস ইজ, এই ক্ষেত্রে আমাদের ইন্সপিরেশন নেওয়া উচিত, যদিও এটা স্মলার স্কেলে একটা রাষ্ট্রের ভিতরে, বাট দিস ওয়াজ দ্য পাওয়ার। আপনি যেরকম বলছেন, কেউ চিন্তা করতে পারতো না যে সালমান এফ রহমান একটা নৌকার মধ্যে লুঙ্গি পরা অবস্থায় এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এইভাবে হিউমিলিয়েট করবে, তাদের হাজার হাজার কোটি টাকা থাকা সত্ত্বেও ব্যাংকের মধ্যে, যেটা বললেন যে বিচারপতি মানিক কলাপাতার ইয়ার মধ্যে শুয়ে আছে। ইফ ইউ সি দিস সিনারিও, লাইক দিস ওয়ার দ্য these were the symbols of power বাংলাদেশের মধ্যে, this had happened to them. So সেখানে আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা can do the same with the nation state, যে আমরা মনে করতেছি তারা খুব পাওয়ারফুল বা তারা খুব শক্তিধর, এবং আমরা মুসলমানরা তাদের সেই প্রস্তুত না তাদেরকে মোকাবেলা করার জন্য। বলাই বাহুল্য যে আমরা দেখতে পাচ্ছি, ইনিশিয়ালি মনে হইতেছিল যে কোনো ধরনের রিটালিয়েশন আসতে পারে কিছু কিছু মুসলিম রাষ্ট্র থেকে। যদি নাম ধরে বলতে চাই, ইরানের কথা বলতে পারি। ইরান খুব হুমকি ধামকি করছিল যে তারা হয়তো ইসরায়েলের বিরুদ্ধে কিছু একটা পদক্ষেপ নিতে পারে বা তারা ইসরায়েলকে আক্রমণ করতে পারে, এই ধরনের গুঞ্জন আমরা শুনতে পারতেছিলাম। মনে হচ্ছে যে কয়েকদিনের মধ্যে আসবে, 2-1 দিনের মধ্যে আসবে। দেখা গেল যে সেই পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পারিনি। এই ব্যাপারে যদি আপনি কোনো কিছু বলতে চান, যে একটা এই ধরনের নেশন স্টেটগুলি যে মুসলিম উম্মার মধ্যে বর্তমানে আছে, তারা কি এই ব্যাপারে কিছু করতে পারে কিনা, বা দিস দ্য রিয়েল ওয়ে টু লুক ফরওয়ার্ড? এখান থেকে আমি ধরেন এই আপনার গণহত্যা থেকে আর কি আপনি যদি কিছু পয়েন্ট নিতে চান, একটা বিষয় আমি দেখি যে পশ্চিমের উপর ধরেন কিছু মুসলিম বা কিছু মুসলিম গোষ্ঠীর যে প্রত্যাশা ছিল যে মানবিক বিচার এবং মানবিকতার প্রতি যে আবেদন, সেটা আলহামদুলিল্লাহ এই গণহত্যার মাধ্যমে সরে গিয়েছে পশ্চিমের। আর যে ধরেন তাদের কাছ থেকে সুবিচার চাওয়ার কোনো মোরাল হায়ার গ্রাউন্ড যেটা তারা হোল্ড করে রাখছিল ধোঁয়াশার মাধ্যমে, যে আমরা ইভেন একটা কুকুরের লাইফকেও ভ্যালু করি, সেটা আর নেই পুরো দুনিয়াবাসীর কাছে। শুধু মুসলিম না, মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার কাছেই তাদের ওই মোরাল হায়ার গ্রাউন্ড নেই। তো পুরো বিশ্ব বুঝতে পেরেছে যে পশ্চিমের আসলে কোনো মোরাল হায়ার গ্রাউন্ড নেই, অ্যাকসেপ্ট তাদের ইন্টারেস্ট, যেখানে তাদের ইন্টারেস্ট সেখানেই তারা যাবে। সেকেন্ডলি, আপনি দেখেন অনেক মানুষের যে মুসলিম শাসকদের প্রতি সুধারণা ছিল, তারা ভেবেছিল যে না, হয়তো এই স্কেলে যখন গণহত্যা হবে তখন অ্যাটলিস্ট মুসলিম শাসকরা কিছু করবে।
এই আপনার এই লয়্যালটি থেকেও মানুষ সরে আসতে পেরেছে এই গণহত্যার মাধ্যমে। মুসলিম শাসক করা তো দূরে থাক, ইভেন তারা মুখ দিয়ে বলার পর্যন্ত সাহস রাখে না, ওইটা দূরে থাক, তারা বরঞ্চ এই গণহত্যার আড়ালে জায়নিস্টদের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টায় লিপ্ত। সেটা আমরা দেখতে পাচ্ছি ইউএই এবং অন্যান্য আরব রাষ্ট্রের সাথে, ইউএই, সৌদি আরব এবং অন্যান্য আরব রাষ্ট্রের সাথে। সো এই অনেকগুলো মানুষের মধ্যে যে মুসলিম বা আপনার জনসাধারণের মধ্যে যে মিসকনসেপশন ছিল পশ্চিমের প্রতি, আপনার একটি সুধারণা পোষণ করা পশ্চিমের মোরালিটির প্রতি এবং আরব শাসকদের প্রতি একটা এক্সপেকটেশন রাখা, এগুলোর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গণহত্যার মাধ্যমে আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দিয়েছেন এবং আমাদেরকে জেনারেলি সবাইকে এটা বোঝার তৌফিক দিয়েছেন যে টু বি অনেস্ট, পশ্চিম আপনার সাথে কখনোই জাস্টিস করবে না, তাহলে আপনার কাছে আর কোনো রাস্তা নেই। আপনার শাসকরা আপনাকে কখনো বিজয় এনে দিবে না, তাহলে এখন আপনার কাছে অপশন অ্যাভেলেবেল কি? এবং যে নেশন স্টেট গুলো আপনার কাছে আছে, ওইগুলো কখনো গিয়ে আপনার উম্মার জন্য, আপনার মানুষের জন্য, ফিলিস্তিনের মানুষের জন্য, আরাকানের মানুষের জন্য ফাইট করবে না, বিকজ অফ দিস ন্যাশনাল বর্ডার বা তাদের শাসকদের দালালির কারণে, যেটাই হোক না কেন। না, আপনার কাছে আপনি এখন দেখেন, আপনি শুধু ফিলিস্তিনের যে কোনো জায়গার কনফ্লিক্টের কথা বলেন, আরাকান, মিডল ইস্ট, যে কোনো জায়গার কনফ্লিক্টের কথা বলেন, আপনার কাছে উপায় কি? আপনার কাছে কোনো উপায় কি আছে যে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করা ছাড়া, ইসলামের একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করা ছাড়া, যেই রাষ্ট্র ন্যাশনাল বর্ডার থাকবে না এবং যে রাষ্ট্র ন্যাশনাল বর্ডারের ইন্টারেস্ট নেবে না, বরঞ্চ সে মুসলিম যেখানেই নির্যাতিত হোক না কেন তাকে উদ্ধারের জন্য সে ফোর্স পাঠাবে এবং সেই কনফ্লিক্টকে সে নিবারণ করার জন্য যদি শক্তি প্রয়োগের প্রয়োজন হয়, সে শক্তি প্রয়োগের মাধ্যমে আপনাকে উদ্ধার করবে, রিগার্ডলেস আপনি কোথায় আছেন। সো আপনার আমার কাছে বা আপামর মুসলিম জনসাধারণের কাছে এছাড়া এখন আর কোনো উপায় নেই। এখন এটার এত কিছুর পরেও যদি কেউ এই সত্যকে ডিনাই করে, তাহলে সে হয়তো বাস্তব জগতে বাস করছে না। Maybe this should be the food for thought আমাদের ভিউয়ারদের জন্য, যে লুক, দিস নেশন স্টেট, তুরস্ক বলেন, আপনার মিশর বলেন, জর্ডান বলেন, ইরান বলেন, তাদের এত সামরিক সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কোনো ধরনের স্টেপস নেয়নি এবং এটা ইনভিশনও করা যায় না যে তারা তাদের ন্যাশনাল ইন্টারেস্ট ট্রান্সেন্ড করে এখানে ফিলিস্তিনের স্বার্থ উদ্ধার করতে আসবে। সো আমাদের চিন্তার মধ্যে থাকতে হবে, যদি আমরা ফিলিস্তিনেরও কোনো লং টার্ম কোনো সলিউশন চাই এবং তাদের যেই সিচুয়েশন এর থেকে বের হয়ে আসতে চাই এবং তাদেরও প্রকৃতপক্ষে তারাও স্বাধীনতা দেখতে চায়, তাদেরও জন্য আমরা স্বাধীনতা চাই, এটা হইতে হবে যে আপনার এই নেশন স্টেটগুলি এবং তাদের সামরিক শক্তিগুলি, তাদের যেই নেশন স্টেটের যে বর্ডার আছে এবং তাদের যে স্বার্থ আছে, সেই স্বার্থের বাহিরে এসে তাদেরকে এক হয়ে একসাথে এই ফিলিস্তিনকে স্বাধীন করা লাগবে। টু মেক ইট কনসাইজ, আমি যদি বলি যে আমাদের অনেকের ভয় যে আপনি যদি ইসলামের কথা বলেন, ইসলামের ভিত্তিতে রাষ্ট্রের কথা বলেন, যে শক্তিশালী রাষ্ট্রগুলো এসে আপনাকে অ্যাটাক করবে। আপনার আমার ভয় কি? আমাদের ওয়ার্স এক্সপেকটেশন কি? হিরোশিমা নাগাসাকি করবে, এই তো। ফিলিস্তিনে আমাদেরকে বলা হচ্ছে ইটস এক্সিডেড, যে হিরোশিমা নাগাসাকিকে এত পরিমাণ বোমা বর্ষণ করা হয়েছে যে হিরোশিমা নাগাসাকিকে এক্সিড করা হয়েছে। তাহলে আর কি আমরা বলি যে আর কি করবে? আপনি যদি ইসলামের কথা বলতে যদি মনে করেন যে আমাকে আর একটা হিরোশিমা নাগাসাকি করবে, সো ইটস অলরেডি হ্যাপেন্ড। আপনি আর কি অবস্থাকে আপনি ভয় পাবেন? দেয়ার ইজ নাথিং লেফট। আপনার আর কোনো কিছুই বাকি নেই একমাত্র ইসলাম চাওয়া ছাড়া। আমরা সামষ্টিকভাবে সবকিছুকেই দেখেছি, ডিকটেটরশিপ, ডেমোক্রেসি, কমিউনিজম, সবকিছুকেই দেখেছি। শুধুমাত্র আমাদের জীবদ্দশায় বা আমাদের পূর্বপুরুষদের জীবদ্দশায়, আমাদের বাপদাদাদের জীবদ্দশায় ইসলামকে দেখে যাওয়া বাকি। তো আনলেস ইসলাম ছাড়া এই ব্যবস্থা থেকে আমাদের মুক্তির আর কোনো উপায় নেই। ইসলাম ভাই, জাযাকুমুল্লাহ খাইরান কাসীরা আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য, এবং আমি আমাদের দর্শকদেরকেও ধন্যবাদ জানাতে চাই আপনাদের সময়ের জন্য। আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের আগামী পর্বে, যেখানে আমরা আলোচনা করব বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আজকের মতো। তো ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।